আপনি আমার স্বামী তুর্য স্যার। সুস্থ হয়ে গিয়েছেন আপনি। আমার এত কাছে ছিলেন, কিন্তু আমি চিনতে পারিনি আপনাকে। শুধু মনে হতো আপনার সেই রসপূর্ণ কণ্ঠস্বর আমার পরিচিত। বিড়বিড় করে কথাগুলো বলেই শ্রেয়া থামল। আখিদ্বয় বুজে রেখেই নিশ্চুপ সময় পার করতে থাকে। একটা সময় ম্লান হাসে মেয়েটা, নিজের মনকে বোঝায়। উনি তো জানেনই না আমি তার বউ। ওনার কাছে আমি শুধুমাত্র ছাত্রী, তুর্য স্যার ছাত্রী। যাকে না দেখেই কেবল নাম শুনে হৃদয়ের সন্ধি ঘটাতে চেয়েছিল শ্রেয়া, আজ সেই মানুষটার মুখটা মনের ক্যানভাসে রঙিন হয়ে ফুটে আছে। শ্রেয়া তুর্যের এমনিতেই বলা একটা কথাকে কেন্দ্র করে মিনমিনের স্বরে আওড়ালো। আপনার ছবি আমার দৃষ্টিতে আঁকা হয়ে গিয়েছে স্যার। তখন স্যার বলে আপনার কাটা হাত দেখে খারাপ লাগছিল, আর এখন আমার স্বামীর রক্তাক্ত হাত মনে করে হৃদয় পুড়ছে। কি অদ্ভুত এক লহমায় সবকিছুর কত পরিবর্তন। কিন্তু আপনাকে বোধহয় আমার পাওয়া হবে না, কখনোই না। কাজল লেপ্টে গিয়েছে, নেত্র কার্নিশ পেয়ে জল পড়ছে না। চিকন দুই অথরে ম্লান হাসির আলিঙ্গনে চক্ষু চোরা থামিয়ে দিয়েছে অশ্রু বিসর্জন। কি হবে এত কেঁদে? দিনের আয়ু ফুরিয়ে সন্ধ্যের আগমন ঘটবে, তবুও শ্রেয়ার আশার প্রদীপ জ্বলবে না, কভুও না। তবে শ্রেয়া খুশি, অত্যন্ত শান্তি অনুভব করছে নিজের স্বামীকে চিনতে পেরে। এটাই শূন্য জীবনের প্রথম পূর্ণতা। সাদা ওড়নাটার এক কোণা হাতে তুলে গালে লেগে থাকা ক্রন্দনের ছাপ মুছে নিল শ্রেয়া। এতে হিতে বিপরীত হলো মেয়েটার সঙ্গে। কাজল চোখের নিচ থেকে ছড়িয়ে গাল পর্যন্ত চলে এলো। বিধ্বস্ত চেহারাটা নিয়ে ছাদের সিঁড়ি ভেঙে প্রিয়র রুমে চলে আসে। ওকে দেখেই ধক করে ওঠে প্রিয়র বুক। অনর্গল জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছে? মুখের এই অবস্থা কেন? তুই এতক্ষণ মায়ের রুমে ছিলি? হ্যাঁ, আর মুখে কি হবে? আয়নায় গিয়ে দেখ। শ্রেয়া আরশিতে চেহারার হাল দেখে আনমনে হাসল। হয়তো দুঃখের সাগরে ভেসে যাওয়ার কথা এই মুহূর্তে। উল্টে মেয়েটার হাসি পাচ্ছে, মুখে বলল, কাজলটা ছড়িয়ে গেছে, ধুয়ে আসি। প্রিয় এত সময় দম আটকে বসেছিল। আয়ুষী খানিক মিনিট পূর্বেই বেরিয়ে গেছে। গেছে বললে ভুল হবে সেটা, বরঞ্চ মা ডেকে নিয়ে গিয়েছে লাঞ্চের জন্য। যাওয়ার সময় রাশিদা বলে গেলেন শ্রেয়াকে নিয়ে যেন বিনা বিলম্বে নিচে যায়। কিন্তু প্রিয় উত্তর দিতে পারল না। কোনো মতেই শ্রেয়াকে নেওয়া যাবে না। শ্রেয়া মুখ ধুয়ে বেরিয়ে আসতেই দ্বিধান্বিত চাহনি নিক্ষেপ করে বলে, নিচে যাবি খেতে? শ্রেয়া প্রতি উত্তর করতে পারল না তৎক্ষণাৎ। নিচে অন্য সদস্য থাকতে পারে চৌধুরী বাড়ির, এখন সে প্রস্তুত নয় বাকি সবার মুখোমুখি হওয়ার জন্য। আচ্ছা, প্রিয় সব জানে? হুট করে শ্রেয়ার মাথায় খেলে গেল বিয়ের পরের দিনের সকালের কথা। রহিমা খালা বলেছিল লেকচারার ওর পাশে ছিল সারা রাত। তোর্য তো পাগল ছিল। তার মানে সেই মুহূর্তে লেকচারার বলতে আয়ুষকে বোঝানো হয়েছে। আয়ুষকে চিনে বুঝতে বাকি রইল না শ্রেয়ার। কোথাও প্রশ্ন থেকে যায়, বছর দেড়েক আগে যখন আয়ুষের সাথে প্রথম সাক্ষাৎ হয় প্রিয়র মাধ্যমে, তখন কেন চিনেও অচেনা সেজেছিল? আয়ুষ কি প্রিয়কে বলেনি প্রিয়র সঙ্গে দেখা হওয়াটা কাকতালীয় নাকি অন্য কিছু? কাকতালীয়ই হবে, নয়তো প্রিয় সত্যিটা জানলে ওকে ভুল করে হলেও মুখ ফসকে বলে দিত। ওর জানা মতে প্রিয়র পেটে কথা হজম হয় না। কিন্তু মানুষের কি এক রূপই কি থাকে? হতে পারে এক একজনের সাথে এক এক রূপে ব্যক্ত করে নিজেকে। যাই হোক, আড়ালে যা থাকুক না কেন, শ্রেয়ার সিদ্ধান্ত নিল প্রিয়কে সব খুলে বলবে। তবে এখন মোক্ষম সময় নয়, তার আগে এখান থেকে চলে যেতে হবে। শ্রেয়া চায় না মেহরিমা চৌধুরীর তীক্ষ্ণ দৃষ্টির কারণ হতে। নিচে গিয়ে খাবো না, তুই যা প্রিয়। আমি রুমেই খাবো। জানিস তো নতুন মানুষদের সাথে মিশতে অস্বস্তি লাগে। সেই জায়গায় খাবার নামবে গলা দিয়ে, তুই যা। প্রিয়র হাসতে ইচ্ছে করল। যেই মেয়ে এতিমখানার শখানেক মানুষের সাথে ডাল ভাত খেতে কখনো দ্বিধাবোধ করেনি, তার নাকি এখন মিশতে অস্বস্তি। কথাটা ব্যাপক মজার ছিল। তবে প্রিয়র সন্দেহ জাগল, শ্রেয়া এমন কেন বলল? কি কারণে? তুর্য স্যার আছে বলে? একটু আগেই সে স্যারের ক্ষতে মলম লাগিয়েছে, কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্ব ছাড়া, তাই তার জন্য না যাওয়ার প্রশ্নই আসে না।
তবে চৌধুরী বাড়ির অন্য কাউকে দেখে ফেলেছে। প্রিয় ভয়ে সেটে গেল। প্রাণপ্রিয় বান্ধবী হারানোর ভয়টা ওর অত্যাধিক। শ্রেয়া ভুল বুঝলে ওর পুরো পৃথিবীতে অন্ধকারে তলিয়ে যাবে। আন্দাজ করার জন্য সচকিত নয়নে তাকালো, প্রশ্ন করল, আয়ুষের পরিবারের সবাইকে দেখবি না? না। শ্রেয়া কণ্ঠ স্বাভাবিক রেখে প্রত্যুত্তর করে। প্রিয়র সন্দেহের তালিকায় নাম লেখাতে নারাজ সে। প্রিয় দীর্ঘ উষ্ণ নিঃশ্বাস ছাড়ল, তবে তা ক্লান্তির নয়, স্বস্তির। আয়ুষকে বলে সব জানিয়ে দিবে ও শ্রেয়াকে। কতক্ষণ এভাবে লুকিয়ে রাখা যায়? যেখানে সত্য চক্ষুর সম্মুখে, তাই সেও পারবে না। নিচে গিয়ে খাওয়ার ইচ্ছে না থাকা সত্ত্বেও শ্রেয়ার জোরাজুরিতে আসতে হলো। মেয়েটার একটাই কথা, প্রিয় তাদের বাড়ির হবু বউ হয়ে নিচে গিয়ে একসাথে না খেলে ব্যাপারটা খুবই দৃষ্টিকটু দেখায়। দোনোমনো করতে করতে প্রিয় ডাইনিং টেবিলের সন্নিকটে আসে। ইতিমধ্যেই সবাই যার যার আসনে বসে পড়েছে। বিশাল বড় টেবিল, হরেক রকমের পদ সাজানো তাতে। শত হোক শ্বশুর বাড়ির লোক, তাদের সামনে প্রিয়র উঁচু মাথা নুইয়ে গেল লজ্জায় সংকোচে। ত্রিহা আতুরের স্বরে ডেকে আয়ুষের পাশের চেয়ারে বসিয়ে দিল। রাশেদা মেয়ের দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, কি রে শ্রেয়া কই? প্রিয় ভরকে গেল মায়ের মুখে শ্রেয়া নামটা কর্ণধার হওয়া মাত্রই। ওর সঙ্গে সঙ্গে চমকপ্রদ দেখালো আরও কয়েকটা মুখ। প্রথমত আয়ুষের গলায় সদ্য পান করা পানি আটকে গেল। বহু কষ্টে ঢোক গিলে চক্ষুদয় বৃহৎ আকার করে ফেলল। মনে পড়ে এটা তো তার ভাবির নাম। প্রিয় আমতা আমতা করে জবাব দেয়, ওর খাবার উপরে পাঠিয়ে দাও আম্মু, শরীর একটু একটু খারাপ লাগছে, তাই নিচে আসেনি। তুর্য চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। প্রিয়র কথাটা শ্রবণ হতে না হতেই তুর্যের আচমকা উঠে যাওয়ার হতভম্ব সবাই। মেহরিমা উত্তেজিত সুরে বলে উঠলেন, কি হলো, খাবি না? মেহরিমার দিকে তাকালো না তুর্য, সোজা দৃষ্টি ফেলল প্রিয়র বাবার দিকে। নম্র ভদ্রতা বজায় রেখে বলল, খিদে ফুরিয়ে গিয়েছে আঙ্কেল, কিছু মনে করবেন না, একটা জরুরি কাজ পড়ে গিয়েছে। হঠাৎ মেসেজ আসলো, এখনই যেতে হবে, রাতে আসবো। এক দণ্ড আর উপস্থিত থাকলো না প্রিয়দের বাড়িতে। বড় বড় পা ফেলে বাহিরে আসে অন্তর্মহল ছেড়ে। নিজে ড্রাইভ করতে পারবে না বিধায় একজন ড্রাইভারকে ডেকে গাড়ির পিছনে উঠে বসলো। ড্রাইভার মোতালেব দেখলো তুর্যের অগ্নিময় দুই চক্ষু। ঘাবড়ানোর স্বরে জিজ্ঞেস করলো, কোথায় যাব স্যার? পাগলা গারদে, মনে হচ্ছে আবারও পাগল হতে চলেছি। অ্যাক্সিডেন্টে নয়, হৃদয়ের যন্ত্রণায়। তুর্যের বিরক্তি ভরা কণ্ঠের উল্টোপাল্টা কথা শুনে মোতালেব তাজ্জব হয়ে চেয়ে রইল কয়েক পলক কিছু সময়। পর মুহূর্তেই গাড়ি স্টার্ট দিয়ে যেতে থাকে অজানা গন্তব্যে। রাশেদা সবাইকে রুম দেখিয়ে দিলেন বিশ্রামের জন্য। সারা দিন রাত পড়ে আছে পরিণয় ঘটিত আলোচনার। মেহেরিমা রুমে এসে চুপ করে বসে রইলেন। হাঁসফাঁস অবস্থা ওনার। তোজ্জ হাত কিভাবে কাটলো সেটা বলেনি, তার উপর না খেয়ে আকস্মিক বেরিয়ে গেল। ছেলেটার মাথায় কি চলছে কিছুই বোধগম্য হচ্ছে না ওনার। কিন্তু তুর্য অনেক ধূর্ত, জীবনের হিসেব নিকেশে বড্ড পটু। নিশ্চয়ই কয়েক বছরের সমীকরণ মেলাতে হন্যে হয়ে ঘুরছে। যা করার তাড়াতাড়ি করতে হবে, যে করেই হোক ছেলেটার জীবনটা গুছিয়ে দিতে হবে। প্রথম ছেলের মতন দ্বিতীয় সন্তানকে নিজের বানানো গণ্ডি পেরিয়ে যেতে দিবেন না তিনি। প্রিয় ও আয়ুষের সাথে অহমিকা ও তুর্যের জুটি বেঁধে দিবেন বলে ঠিক করলেন। কিন্তু তার আগে পুরনো আপদকে সরাতে হবে। কাজের একজন মহিলাকে দিয়ে শ্রেয়াকে ডেকে আনালেন তিনি রুমে। দরজা বন্ধ করে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করলেন, কণ্ঠে প্রবল আক্রোশ। এখানে কি করছো তুমি? প্রিয়কে বান্ধবী বানিয়ে আমার ছেলের জীবনে বসত গড়ার চেষ্টা করছো? শ্রেয়া ভেবেছিল চুপি স্বরে সব হজম করবে, পারল না। নিজের ধৈর্যের সীমানা অতিক্রম করে বলল, বসত গড়লে আমাকে ঠেকানোর সাধ্য আদৌ আপনার আছে? আপনার প্রথমেই বোঝা উচিত ছিল আমি যেহেতু আপনাদের চোখের আড়ালে নিজেকে লুকিয়ে রাখছি, তার মানে আমি স্ত্রীর অধিকার চাইছি না। কোন ভিত্তিতে আমাকে এসব বলেন? আমার স্বামীর ওপর আমার হক আছে, কিন্তু আমি নিজের অতীতের বিষাদগ্রস্ত স্মৃতি টেনে ওনাকে ফেলে চলে গিয়েছিলাম। তাই এখন ওনার সামনে স্ত্রী হয়ে দাঁড়ানোটা স্বার্থপরতা বই কিছুই না। যার খারাপ সময়ে আমি থাকতে পারিনি, তার ভালো সময় আমার প্রাপ্য না।
মেহেরিমা বাঁকা হেসে বলল, আসলেই তুমি ডিজার্ভ করো না, করে একমাত্র অহমিকা। তুর্য বিয়ের কথা জানে না, যদি জানে তুমি ওর স্ত্রী এবং বিয়ের পর দিন সে পাগল বলে তুমি তাকে ছেড়ে পালিয়েছো, তাহলে ঘৃণা করবে। কারো ঘৃণার পাত্রী হওয়ার চেয়ে আড়ালে থাকাই বুদ্ধিমানের কাজ। অহমিকা ওকে সুস্থ করেছে, মেয়েটার ভালোবাসায় স্বার্থ নেই। আমি ওকেই আমার ছেলের জীবনে চাই। শোনো, ডিভোর্স পেপার বানানোর জন্য উকিলকে ফোন দিয়েছি আমি, সাইন করে দিবে। যে সম্পর্কের সূচনা তুর্যর অগোচরে হয়েছে তার সমাপ্তিও ওর অজান্তেই হবে। অধিকার না দেখানোর বিষয়টার ক্ষেত্রে শ্রেয়া বিনা যুদ্ধে নিজেকে পরাজিত দাবি করেছিল, কিন্তু ডিভোর্স? আয়ুষী ফ্যালফ্যাল নয়নে চেয়ে আছে বিছানার উপর বসে থাকা শ্রেয়ার দিকে। মনে হচ্ছে সে কোনো ভূত দেখছে। মস্তিষ্ক ফাঁকা, বুদ্ধি লোপ পেয়েছে। আকস্মিক পরিচিত মুখ দেখে হতবিহ্বল সে টালমাটাল পায়ে শ্রেয়ার পাশে দাঁড়িয়ে পড়ল। তুমি তো শ্রেয়া ভাবি, তাই না? হুম। নিঃসংকোচ উত্তর শ্রেয়ার। কোথায় ছিলে এত বছর? বিয়ের পরের দিন সকালে চলে গেলে কেন ভাবি? শ্রেয়া আর চোখে প্রিয়র মুখের দিকে তাকালো। কোনো হেল দোল নেই তার, যেন এমন কাণ্ড কথাবার্তা শুনে সে মোটেও অবাক হচ্ছে না, উল্টে চমকাচ্ছে শ্রেয়া স্বয়ং। প্রিয় কি সব জানে? নয়তো এত আয়ুষী ভঙ্গিতে মেয়েটা গালে হাত দিয়ে ওদের কথা শুনছে কেন? আয়ুষী শ্রেয়ার সামনে বসলো, বলল, তুমি ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলে ভাবি? ভাইয়া সেদিন মেরেছিল বলে? জানো, এখন ভাইয়া সুস্থ হয়ে গিয়েছে, কয়েক মাস হবে। কিন্তু মন খারাপ করে কথা বলা থামিয়ে দেয় আয়ুষী। প্রিয় ওর নিশ্চুপ মুখ দেখে গলা উঁচিয়ে প্রশ্ন করে। আয়ুষী মলিন মুখে এক পলক চাইল, নিষ্প্রভ স্বরে বলল, ভাইয়ার পাগল হবার পরের কোনো মুহূর্ত মনে নেই। ভাইয়া তো এটাও জানে না সে বিবাহিত। চাচি চায় না ভাবির সম্পর্কে, বিয়ের সম্পর্কে ভাইয়া জানুক, কারণ ভাবি ভাইয়াকে পাগল দেখে পালিয়ে গিয়েছে। এতে বেশ কষ্ট পেয়েছে চাচি। সবার তিক্ত কথায় কেঁদেছে অনেক। আমাদের বুঝ হবার পর চাচিকে কখনো এত কাঁদতে দেখিনি, এমনকি বড় ভাইয়া বাড়ি ছেড়ে যাওয়ার সময়টাতেও না। একমাত্র সবাই যখন তুর্য ভাইয়াকে পাগল বলে নানান কটূক্তি করছিল, চাচি সহ্য করতে পারেনি। তুমি কি সত্যি ভাইয়ার পাগল রূপ দেখে পালিয়েছো ভাবি? শ্রেয়া বলার জন্য কিছু খুঁজে পাচ্ছে না। সবাই ঘুরে ফিরে তাকে কেন এই একটা কথাই প্রশ্ন করে। লজ্জা লাগে ওর, ভীষণ পাষাণ মনে হয় নিজেকে। কি করে পারলো সেদিন চৌধুরী বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে? না আসলে আজকের গল্পটা হয়তো সুন্দর হতো, ভিন্ন হতো। প্রিয় পরিস্থিতি সামলাতে বলে উঠল, ভাইয়ার সাথে কথা হয়? আমি কথা বলেছিলাম দু একবার। ভাইয়ার একটা মেয়ে হয়েছে। আয়ুষ ভাইয়া বলেনি তোমাকে? উফ, যতদিন না চাচি আরিয়ানা ভাবির প্রাপ্য সম্মানটুকু দিয়ে না আনেন, ভাইয়াও চৌধুরী বাড়িতে পা রাখতে নারাজ। ওদের কথোপকথনের মাধ্যমে শ্রেয়া ঢের বুঝতে পারল তুর্যের বড় ভাই আছে। হয়তো কিছু মনোমালিন্যের দরুন বাড়ি থেকে দূরে থাকেন, আলাদা বউ সন্তান নিয়ে। শ্রেয়া ভেবেছিল আজ রাতেই ও চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাবে, কারণ রাত নাগাদ ডিভোর্স পেপার রেডি হয়ে যাবে বলে জানায় মেহরিমা। সে ডিভোর্স দিতে চায় না, কোনো ক্রমেই নয়। তাই এখানে থেকে মেহেরিমার চক্ষুশূল হওয়ার চেয়ে চলে যাওয়াই উত্তম মনে হলো। রুমে এসে প্রিয়কে অতীতের সমস্ত অধ্যায় খুলে বলার চেষ্টা করে। তখনই আচমকা আগমন ঘটে আয়ুষীর। ভয় হচ্ছে শ্রেয়ার প্রচণ্ড। যদি এক এক করে কথার মাধ্যমে তুর্যর কর্ণকুহরে পৌঁছই ও তুর্যের বউ, তাহলে লোকটা সবকিছু শুনে নিশ্চিত ওকে ঘৃণা করবে, বলবে নিজের স্বার্থ বুঝে পালিয়েছে। চাইলেও অতীত টেনে নিজের ভয়গুলো স্পষ্ট প্রকাশ করার সুযোগটা মিলবে না। সত্যি বলতে ও স্বার্থপরের মতোই কাজ করেছে, পারবে না ওর স্বামীর ঘৃণা সহ্য করতে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। প্রিয় যেহেতু শুরু থেকেই সব জানে, আর চট্টগ্রামে ওর সাথে দেখা আশ্রয় কোনো কিছুই কাকতালীয় নয়, তাই শ্রেয়া আর বর্ণনা কিংবা বিশ্লেষণ করার কিছু পেল না। এই মুহূর্তে ওর এই ইট পাথরের শহর ছাড়তে হবে। নিজের জীবন শুভ্র বলে অন্যেরটা কি রঙিন হওয়া দোষের?
একদমই না। তুর্য স্যারের জীবন রংধনু আসুক, শুভ্র শ্রেয়সী বিনা। শ্রেয়াম আলমারি খুলে সঙ্গে আনা দুসের জামা গোছাতে শুরু করলো। আয়ুষী প্রিয় স্তব্ধ হয়ে গেল ক্ষণিকের জন্য। পরক্ষণেই ব্যতিব্যস্ত হয়ে প্রিয় উঠে আসে, কণ্ঠে প্রবল অস্থিরতা। কি করছিস তুই শ্রেয়া? শ্রেয়া সূক্ষ্ম নিঃশ্বাস ছাড়ল, চোখে জল টলমল করছে ওর। আঁখি বুঝলেই বুঝি গড়িয়ে পড়বে অশ্রু কণারা। বাহ্যিকভাবে শক্ত থাকলেও স্বামীর দ্বিতীয় বিয়ের কথা ওর হৃদয় ক্ষত বিক্ষত করে দিচ্ছে। রক্তক্ষরণ হচ্ছে অবলীলায়। অভ্যন্তর যদি এই মেদিনীর নির্দয় কঠোর মানুষগুলো দেখতে পেত, তাহলে চোখে বিদ্ধ কতটা পড়ছে হৃৎপিণ্ড, কত হাহাকার ধ্বনি তুলছে প্রিয় মানুষকে পাওয়ার আশায়, মিলনের তৃষ্ণায়। অষ্টদয় চেপে শ্রেয়া কান্নার সংবরণ করে নিল, কাট কাট কণ্ঠে বলে উঠল, আমি ফিরে যাব প্রিয়। এভাবে কতদিন বন্ধ করব কোচিং সেন্টার? তোর সামনের সপ্তাহে বিয়ে, হাতে আরো 3টে দিন। এতদিন এখানে থাকলে আমার বাকি জীবনটা কিভাবে কাটাবো আমি? তুই তো শ্বশুর বাড়ি চলে যাবি, কিন্তু আমার জীবনটা আমার নিজের হাতে সামলাতে হবে। আমার কোনো আপনজন নেই, আমার ভরসা, আশ্রয়স্থল সবকিছুই আমি। একদম আটকাবি না আমাকে। তোর বিয়ের দিন আমাকে পাবি চোখের সামনে। আজ আমাকে আমার সিদ্ধান্তে অটল থাকতে দে। প্রিয় সোজা সাপটা প্রশ্ন করল, শ্বশুরবাড়ি থাকতে স্বামী থাকতে তুই আপনজন নেই বলে অস্বীকার করছিস? আপনজন থাকলেই কি সবাই আপন হয়ে যায়? আলতো হেসে পাল্টা প্রশ্ন করে শ্রেয়া। প্রিয়র উত্তরের ধৈর্য না ধরে পুনরায় বলে উঠল, ফুপু খালারা এই শহরের বাসিন্দা, তাদের রক্ত আমার দেহে বহমান, তবুও কি তারা আপনজন হতে পেরেছে? আর তুর্য স্যার তো জানিই না আমি ওনার বউ। কোন ভিত্তিতে খুঁটি গাড়বো আমি, যেখানে ভিটে মাটি নরম? আসি, 3 দিন পর ফিরে আসব। তবে এতদিন এখানে দম হাতে নিয়ে 1 সেকেন্ডেও থাকা সম্ভব না আমার পক্ষে। মন খারাপ করিস না। আমার তরফ হতে আয়ুষ ভাইয়াকে এত বছর আড়ালে সাহায্য করার জন্য ছোটখাটো একটা ধন্যবাদ জানিয়ে দিস। বিশাল বড় আকারে দিতে পারলাম না, কেননা সুখে নেয় আমার শব্দ ভাণ্ডারেও শব্দের অভাব। দিনের আলো ফুরিয়ে প্রকৃতিতে ঝাঁঝ নেমে এসেছে। অন্তরিক্ষে থোকা থোকা কৃষ্ণচূড়ার ন্যায় লাল রক্ত জমাট বেঁধেছে যেন। জানান দিচ্ছে ঘরে ঘরে রোশনাই চালানোর সময় হয়েছে। রাশিদা, প্রিয়র দাদি, প্রিয়র বাবা, সবার কাছ থেকে এক প্রকার জোর করে বিদায় নিয়ে বেরিয়ে এসেছে শ্রেয়া। কারণ স্বরূপ দেখিয়েছে আগামীকাল খুব জরুরি একটা কাজ আছে কোচিং সেন্টারে। না গেলে চাকরিটা আর টিকবে না। প্রিয়র বাবা তো বলেই বসলেন, আমার মেয়েরে আমি পালবো, তোর কেন চাকরি করতে হবে? এত একরোখা জেদি কেন তুই? নিষ্ঠুর ভূমিতে এত ভালো মানুষগুলোর নাগাল পেলে শ্রেয়ার ইচ্ছে করে জড়িয়ে ধরে বলতে, আমার বাবা মার জীবনটা কেন এত অগোছালো ছিল? কেন সুন্দর পথের পথিক আমি হতে পারলাম না? আটকাবেন না আমাকে স্বাবলম্বী হতে। নির্ভরশীল হওয়া মানে যে নিজের হাতে নিজেকে খুন করার বন্দোবস্ত। প্রিয় সহ আসার জন্য জেদ ধরল, কিন্তু বিয়ে নামক নিয়ম নীতিতে কড়া বাঁধনে বাধা পড়ল সে। তবুও সকল বাধা অতিক্রম করে আসতে উদ্যত হয়। শ্রেয়া কোনো রকমে বুঝিয়ে মিনতি করে মেয়েটাকে রেখে আসে। ও চায় না ওর মতন করে প্রিয় চৌধুরী পরিবারের সদস্যদের চোখে তিক্ত হয়ে উঠুক। বলে তো গিয়েছে প্রিয়কে আবারও আসবে, কিন্তু এই চেনা শহরে ফিরে আসার ইচ্ছেটা শ্রেয়ার প্রায় নিভু নিভু। আজ বাস ছাড়তে 2 ঘন্টা দেরি হলো। কোনো একটা সমস্যা দেখা গিয়েছিল বাসে। শ্রেয়া আলসেমি করে আর অন্য বাস স্ট্যান্ডে যায়নি। এখন বাস ছেড়ে দেবার পালা। ঘাট দ্বারা একটা অভ্যেস আছে ওর, যেই অভ্যেসকে অনভ্যাস পরিণত করতে গিয়ে শ্রেয়া প্রতিবারই ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই একে ঘাট দ্বারা বললে ভুল হবে না, এবং তা হলো বাসে উঠলেই মাথা ব্যথার যন্ত্রণা। সেই কারণবশত শ্রেয়া বাস যখন ছেড়ে দেওয়ার পালা তখনই উঠল, বসলো জানালার ধারের সিটে। দৃষ্টি বাহিরে নিবদ্ধ করতেই পাশের সিটে কারো উপস্থিতি টের পায়। চোখ ফিরিয়ে পাশে ফেলতেই চোখ ছানা বড়া ওর। দৃষ্টি স্থবির মানুষটার চেহারার দিকে। বাসের অল্প স্বল্প আলোতে স্পষ্ট চেহারায় গম্ভীর ভাবটুকু শ্রেয়ার মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, স্যার আপনি? তুর্য মোবাইলের স্ক্রিনের দিকে দৃষ্টি স্থির রেখে গম্ভীর স্বরে বলল, কেন বাসে থাকা নিষিদ্ধ? না মানে আপনি চট্টগ্রাম যাবেন? জানি না,
তুমি ঠিক করে দাও আমার গন্তব্য। তুর্যের কণ্ঠে বিরক্ত ভাব। শ্রেয়ার মনে হচ্ছে সে কথা বলতে ইচ্ছুক না, কিন্তু তুর্য এখানে কেন? নিজেদের গাড়ি থাকতে বাসে? হৃদস্পন্দনের গতি বেড়ে চলেছে শ্রেয়ার। চমক চেপে বসে রইল সিটে, পারে না মেয়েটা বাস ভেঙে বাহিরে চলে যায়। তুর্যের দেহ হতে ভেসে আসা পারফিউমের ঘ্রাণ ওকে ক্রমে ক্রমে মাতাল করে তুলছে। কেমন নেশা ধরানো, মাথার যন্ত্রণার চেয়ে হৃদয়ের যন্ত্রণা দ্বিগুণ হারে বাড়ছে। স্পন্দন ক্রিয়া অস্বাভাবিক, নিয়ন্ত্রণহীন। আগে তো এমন হতো না। তুর্যের এক হাত কিছু সময় পর পর ওর এক হাত ছুঁয়ে দিচ্ছে। আচ্ছা, পাশের সিট কি ছোট বানালো? নয়তো না চাইতেও কেন স্পর্শ লাগছে বারবার? এভাবে চলতে থাকলে হয়তো হার্ট অ্যাটাক হতে দেরি নেই শ্রেয়ার। তুর্য মোবাইলটা পকেটে পুরে সিটে মাথা এলিয়ে দিল। সেই অবস্থায় ঘাড় বাঁকিয়ে শ্রেয়ার পানে তাকালো সে। নেমে সেই থতমত খেয়ে গেল শ্রেয়া। ও তুর্যের দিকেই চেয়েছিল পলকহীন। কি সুন্দর বাহিরের আলো এসে ঠিকরে পড়ছিল লোকটার ফর্সা চেহারায়। খোঁচা খোঁচা দাড়িগুলো একটুখানি ছুঁয়ে দিতে পারলে শান্তি মিলত। যদি পারতো তবে বলতো। আপনার আমার সম্পর্কটা পবিত্র, তবুও মাঝে বিশাল দূরত্ব। শ্রেয়া চোখ সরিয়ে নিতেই তুর্য ফিচেল হাসে। লঘু স্বরে বলল, দেখার পালা চুকিয়ে ফেলেছো? শ্রেয়ার বক্ষস্থল থরথর করে কাঁপল। লজ্জায় নইয়ে যাওয়ার উপক্রম। নিজের চোখ জোড়া সংযত করতে পারল না কেন ও? স্যার কি ভাবছেন? এমনিতেই লোকটা ওকে কটুবাক্য শোনানোর একটা সুযোগও হাতছাড়া করে না। ভাবনায় মগ্ন হতেই তুর্যের ভরাট কণ্ঠস্বর শুনতে পেল। ঘাড় বাঁকিয়ে তাকালো তৎক্ষণাৎ। মুখ মলিন দেখাচ্ছে কেন? জবাবের প্রতীক্ষায় চেয়ে তুর্য তুখর দৃষ্টি তাক করে রেখেছে। চোখের কালো কুচকুচে মনিতে শ্রেয়ার অস্পষ্ট মুখশ্রী ভেসে আছে। এক এক করে 5 মিনিট পেরিয়ে যায়, তবুও উত্তর পায় না। দাঁতে দাঁত চেপে বলে উঠল, চুপ থাকার বাজে অভ্যাস ত্যাগ না করলে চিরতরে বোবা বানিয়ে দিব। বেয়াদব মেয়ে, সবসময় তর্কের বেলায় এক পায়ে খাড়া থাকে। ভালো কিছু জিজ্ঞেস করলে মনে হয় কথা বলতে কষ্ট হয়। যত সব। রাগান্বিত কণ্ঠে কথাগুলো বলে তুর্য সিট ছেড়ে উঠে দাঁড়ালো। চোখ বুজে পুনর্বার বলল, মাথা ব্যথা করছে? এবার মুখ খোলে শ্রেয়া। ছোট্ট একটা শব্দ উচ্চারণ করলো। জি। তুর্য সামনে গিয়ে বাস ড্রাইভারের সঙ্গে কি যেন বলল কতক্ষণ। শ্রেয়া মাথা উঁচিয়ে দেখার চেষ্টা করলো। মাঝখানে হওয়ায় কথার আওয়াজ এখান পর্যন্ত আসছে না। তারপর প্রায় আধা ঘন্টা পরে কোনো এক বাজারে বাস থামাতেই তুর্য নেমে যায়। বিস্মিত হলো শ্রেয়া। সে কি চলে গেল? আবার বাসও ছাড়ছে না। রাত তেমন একটা হয়নি, বাজারের সবগুলো দোকান খোলা। তুর্য ফিরে এলো প্রায় মিনিট 4 পর। বাস ড্রাইভারের সাথে আবারও সংক্ষিপ্ত কথোপকথন সেরে ওর পাশে এসে বসলো। একটা পানির বোতল ও ট্যাবলেট বাড়িয়ে দিয়ে বলল, খেয়ে নাও, মাথা ব্যথা কমে যাবে। শ্রেয়ার পুরো দুনিয়া থমকে গেল মুহূর্তেই। চলন্ত বাসও যেন থেমে গেছে। তুর্য ওর জন্য বাস থামিয়ে ঔষধ এনেছে কেন? এত দরদ, এত যত্ন? পরক্ষণেই ওর মন করা সমস্ত ভুল প্রশ্নের জবাবটা সোজাসাপটা তুর্যই দিয়ে দেয়। নির্লিপ্ত কণ্ঠে বলল, পানি তেষ্টা পেয়েছিল, তোমার মাথা ব্যথা, তাই মানবতার খাতিরে ওষুধও নিয়ে এলাম। ভুল কিছু আবার মনে পুষে রেখো না। আমি স্যার মানুষ, একটা মায়া কাজ করেছে ছাত্রীর প্রতি, বুঝলে? আধারের ভিড়ে লুকিয়ে পড়েছে সমস্ত প্রকৃতি। দূর হতে সদূরে থই থই করছে অন্ধকার। শ্রেয়া এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলেছে। কয়েকবার চেয়েও পাশে থাকা মানুষটাকে বলতে পারছে না। আর জানলে হয়তো লোকটা রাগে ওকে ভস্ম করে দিতে কুণ্ঠাবোধ করবে না। যেই গম্ভীর কাঠখোট্টা তেতো ধাঁচের লোক, ওর ইতস্তত অনুভব হচ্ছে এটা বলতে। ভুলবশত বাসের ঝাঁকুনিতে আপনার পানির বোতলে মুখ লেগে গিয়েছে স্যার। এটা বললে হয়তো তুর্য ওকে মশলা ভেবে ইচ্ছে মতন শিল নোড়ায় পিষবে, তারপর শরবত বানিয়ে গিলে ফেলবে। ছি ছি ছি, কি সব ভাবছে সে ভয়ের তাড়নায়। বলার কি দরকার? ও তো লিপস্টিক ব্যবহার করেনি, তাহলে না হয় বোতলে দাগ লেগে থাকতো, প্রমাণও মিলত। তবে শ্রেয়ার অন্তঃস্থল করা নাড়ছে। অধীর আগ্রহে প্রতীক্ষায় আছে কখন মানুষটা বোতল থেকে পানি পান করবে।
কখনো ওষ্ঠের ছোঁয়া তুর্যের ঠোঁট ছুঁয়ে মিলেমিশে একাকার হয়ে যাবে। পরক্ষণে শ্রেয়া নিজের সকল ভাবনা কল্পনার অতীত টেনে শীতে ঘাপটি মেরে বসে রইল। এসব ভাবনাও ওর জন্য নিষেধ। বহুকাল পূর্বের ন্যায় হৃদয় পথে এলোমেলো অনুভূতিদের বিচরণ পুনর্বার চায় না ও। এই অবিন্যস্ত অনুভূতিরা যেন ওর হৃদয় কুঠিরে বসবাস করে অস্থির করে তোলে সমগ্র সত্তা, বাড়িয়ে দেয় মানুষটাকে চাওয়ার অদম্য ইচ্ছে। বোতলে মুখ লাগিয়েছো? শ্রেয়া ধরপড় করে উঠল তুর্যের লৌহ স্বর শুনে। বিস্ফোরিত নেত্রদয় মেলে মাথা নাড়িয়ে বলল। মানে? তুর্য তীর্যক চাহনি নিক্ষেপ করে আধারে শ্রেয়ার মুখভঙ্গি বোঝার চেষ্টা করল। বাসের সব লাইট নিভিয়ে দেওয়া হয়েছে। যাত্রীরা গভীর ঘুমে আচ্ছন্ন। সবাই নয়, কোনো কোনো কপত কপতি মগ্ন প্রেমময় বাক্য বিনিময়ে। কিছুক্ষণ আগেই শ্রেয়া দেখেছে একটা মেয়ে পাশের ছেলেটার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমের দেশে পাড়ি জমিয়েছিল। বিতৃষ্ণায় ভরে উঠেছিল বুকটা, এটা ভেবেই পাশের মানুষটা ওর জন্য বৈধ হলেও কাঁধে কিংবা বুকে মাথা রাখার অনুমতি নেই। অনুমতি অনেক দূরের শব্দ। লোকটা তো নিজের বউই চেনে না, বিয়ের সম্পর্কেও জানে না। কিন্তু সেসব চিন্তা বাদ দিয়ে শ্রেয়া এখন ভয়ে আছে। তুর্য কি ওকে মুখ লাগিয়ে পানি পান করতে দেখে ফেললো? তাকে কিছু বলতে না দেখে শ্রেয়ার গলা শুকিয়ে এলো। আবছা আবছা আলোয় চোখে পড়ল তুর্য বোতলে মুখ লাগিয়ে পানি পান করছে। শুকনো ঢোক গিলল শ্রেয়া। ওর দিকে পানির বোতলটা বাড়িয়ে দিয়ে তুর্য গম্ভীর কণ্ঠে বলে উঠল। আমি বলে মেনে নিলাম, আর অন্য কারো বোতলে মুখ লাগাতে যেও না। সবাই তোমার স্যারের মতো দয়াবান হবে না। লজ্জায় মেইয়ে গেল শ্রেয়া। তুর্যের থেকে পানির বোতলটা নিয়ে নিজের কাছে রাখলো। ইস, দেখে ফেললো স্যার, মনে মনে বলেই নিজেকে গালাগাল করতে লাগলো। শরীরের রন্ধ্রে রন্ধ্রে শিহরণ বয়ে যাচ্ছে। তুর্যের অত্যাধিক সন্নিকটে অজস্র ভালো লাগা কাজ করছে তার মনে। চোরা দৃষ্টিতে তাকালো পাশে। তুর্যের হাতে ধরা পড়ে গেল তৎক্ষণাৎ। তুর্য মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে দুর্বোধ্য হেসে বলে উঠল। তোমার লিপ বামের ঘ্রাণটা সুন্দর। বোতলে মুখ না লাগালে হয়তো নাসারন্দের ঘ্রাণটা প্রবেশ করতো না। মস্তিষ্ক জানান দিত না পাশের মেয়েটার অধর স্পর্শ লেগে আছে এখানে। কিন্তু আফসোস, ততক্ষণে আমার অষ্টদয় ছুঁয়ে ফেলেছে সেই স্থান। শ্রেয়া এতক্ষণে বুঝতে পারল তুর্য না জেনেই মুখ লাগিয়ে ফেলেছিল। আর আগের প্রশ্নটা এমনিতেই করেছিল জানার জন্য। লজ্জায় এখন ওর মরি মরি অবস্থা। যেভাবেই হোক ধরা তো পড়ে গেছে। লিপস্টিক না হোক লিপ বাম ওকে ফাঁসিয়ে দিয়েছে হাতে নাতে। মৃদু কণ্ঠে উচ্চারণ করে। সরি স্যার। তুর্যের চোয়াল শক্ত হয়ে এলো মুহূর্তেই। দাঁতে দাঁত চেপে চাপা গর্জন করে উঠল। তুমি কি তোমার জীবনের প্রত্যেক ভুলের সরি বলেছ? শ্রেয়া হক চকালো, ভরকে গেল। প্রতিটা ভুলের সরি বললেও একটা ভুলের কখনো বলা হয়নি, কখনো হবেও না। মনে মনে আওড়ালো। আপনাকে ছেড়ে আসার ভুলের সরিটা আমার কখনো বলা হবে না স্যার। এটাই আমার মরণ পর্যন্ত বাকি থেকে যাবে। বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর। সঠিক জবাব নেই তার কাছে। তাই এক প্রকার এড়িয়ে গিয়ে টানা টানা চোখ জোড়ার করুণ দৃষ্টি বাহিরে নিবদ্ধ করে। কানে আসে রিংটোনের তীক্ষ্ণ শব্দ, সেই সাথে গম্ভীর ভরাট কণ্ঠস্বর। ইডিয়েট! শ্রেয়ার কপাল কুঁচকে গেল। এটা কি ওকে বলল তুর্য? আর চোখে তাকিয়ে দেখে স্ক্রিনে একটা নাম্বার চলচল করছে। কোনো নামে সেভ নেই। তার মনে হচ্ছে কল দেওয়া ব্যক্তিকে গালি দিয়েছে তুর্য। হতে পারে আবার ওকে, বলা তো চায় না। সাংঘাতিক একটা লোক। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল। শ্রেয়া একটা বারও ঘুমালো না বাসে, অথচ ওর চোখ ব্যথা করছিল তন্দ্রায়। ঘুমলে যদি তুর্যের ওপর গিয়ে পড়ে তা ভেবে ঘুমাতে পারল না। গ্রীষ্মের গরমে অবস্থা বেগতিক। মৃদুমন্দ হাওয়া বইছে, তবুও তাতে কুলোচ্ছে না, কমছে না উত্তাপ। তুর্য একটু পর পর বলছে জানালা থেকে সরে বসতে বলছে ওকে, কারণ সে নাকি বাতাস আসতে বিঘ্ন ঘটাচ্ছে। শ্রেয়া বিস্মিত হতবাক। ঠাউর হলো তুর্য এসব বাসে যাত্রায় অভ্যস্ত না। হয়তো নতুন যাত্রী এ বাসের। মাথায় ঢুকছে না এসি বাস গাড়ি ছেড়ে এরকম বাসে কেন আসতে গেল তুর্য।
ভীষণ খারাপ লাগছে ওর মানুষটার জন্য। বাসের চলন্ত বৈদ্যুতিক বাতিতেও ব্যথিত চোখে বারবার অবলোকন করছে তোর্যের ফর্সা মুখের রক্তিম হাল। মনটা বিষিয়ে উঠেছে। একটা সময় অত্যাধিক ব্যথা অনুভব করলেও সে ছেড়ে এসেছিল তোর্যকে, তখনও বক্ষস্থলে এত কম্পন হয়নি আজ যতটা হচ্ছে তার সান্নিধ্যে। তবে কি দূরে গেলে ভালোবাসা বাড়ে কথাটা নিছক? শ্রেয়া নিজ মনে বলল। দূরে গেলে ভালোবাসা বাড়ে সঠিক, তা মানুষের মন ভেদে, আর কাছে এলে যন্ত্রণা বাড়ে প্রিয় মানুষটাকে পাবো না বলে। জীবনের সমীকরণ অত্যন্ত এলোমেলো, অগোছালো। নয়তো মানুষ প্রিয়জন কাছে পেলে খুশিতে অশ্রু গড়ায়, কিন্তু শ্রেয়া, সে তো কাছে থেকেও যোজন যোজন দূরত্ব অনুভব করে অনলে দগ্ধ হচ্ছে। এর চেয়ে দুটো দেহের দুজনকার নিঃশ্বাসের দূরত্বই বুঝি শ্রেয়। বাস এসে থামলো নির্দিষ্ট গন্তব্যে, তবে শ্রেয়া ও তুর্যের নয় বাসের গন্তব্য। স্ট্যান্ড থেকে এখন আবার অটো কিংবা রিক্সা ধরে বাসায় যেতে হবে। শ্রেয়া ভীত সন্ত্রস্ত হয়ে একপাশে দাঁড়িয়ে রইল। ভালোই রাত হয়েছে, গভীর রাত বললেও দোষ হবে না। স্ট্যান্ডে বাসের যাত্রীবিহীন তেমন একটা মানুষজন নেই। তুর্য বাস থেকে নেমে কোথায় যেন উধাও হয়ে গিয়েছে। শ্রেয়ার সতর্ক মন কোনো রিক্সাওয়ালাকে ভরসা করতে পারছে না। মুখোশের আড়ালে কত শয়তান যে লুকিয়ে থাকে তা অগণিত ও মানুষের দৃষ্টির বাহিরে। এখন কিভাবে যাবে ভেবে ভেবে কুল হারিয়ে ফেলছে। না ভেঙে পড়া যাবে না। ব্যাগ থেকে ছোট ছুরিটা হাতে নিয়ে নিল। তৎপর একজন রিক্সাওয়ালার কাছে এগিয়ে গেল যাবে কিনা জানার উদ্দেশ্যে। যদি লোকটা অর্থ রাস্তা গিয়ে একা পেয়ে ছাপিয়ে পড়ে, তাহলে বুকে ছুরি গেঁথে দিবে। ভাড়া ঠিক করলো 60 টাকা। উঠতে যাবে তখনই পেছন থেকে অন্য একটা রিক্সার টিংটং শব্দ কর্ণধার পৌঁছয়। থমকে যায় পা, ঘাড় বাঁকিয়ে দেখে রিক্সায় তুর্য। একপাশে চেপে বসে গম্ভীর স্বরে বলল, আসো। শ্রেয়ার মন ছুটে যেতে চাইছে। সত্যি বলতে ভীত হয়ে আছে ও, একা একা যাওয়ার সাহস পাচ্ছে না। তবুও মলিন মুখে বলল, স্যার, রিক্সা ঠিক করে ফেলেছি। ওনাকে কথা দিয়ে আপনার সাথে যাওয়াটা কেমন দেখায় না? সাথে রিক্সাওয়ালাও তাল মেলালো। তুর্য ঈগল চোখের সূক্ষ্মতায় পরখ করে নিল আধবয়স্ক লোকটাকে। এক লাফে রিক্সা থেকে নেমে দাঁড়ালো সে। হাজির হলো শ্রেয়ার অতি নিকট হস্তে। ওয়ালেট বের করে 100 টাকার একটি নোট রিক্সাওয়ালার হাতে ধরিয়ে দিয়ে বলল, এর চেয়ে কম নাকি বেশি? শ্রেয়া কণ্ঠে একরাশ বিস্ময় ঢেলে তড়িঘড়ি করে বলে, কি করছেন? আমি দিব আমারটা, আপনি যান স্যার। তুর্য পাত্তা দিল না। আধবয়স্ক লোকটার দিকে চেয়ে গাঢ় স্বরে বলল, কত ঠিক করেছে? সমস্যা নেই, পুরোটা রাখুন। আর অন্য যাত্রী নিয়ে যাবেন, এটাও খেয়াল রাখবেন যাত্রীরা কখনো যেন আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। ভালো মানুষের দাম পৃথিবীতে নগণ্য হলেও পরকালে অনেক। থতমত খেয়ে যায় রিক্সাওয়ালা, গলা শুকিয়ে যায় ওনার। তুর্য রিক্সায় উঠে অপেক্ষা করতে লাগলো শ্রেয়ার। উপায় অন্তর না পেয়ে শ্রেয়া উঠে বসলো, চেপে বসলো এক পাশে। তুর্যের কণ্ঠে তেজ, ছাত্রী বলে প্রোটেক্ট করছি, এখন পড়ে গিয়ে ভার্সিটিতে বলে বেড়াবে স্যার তোমার কোমর ভেঙে দিয়েছে, ফালতু মেয়ে। শ্রেয়া এবার একটু সোজা হয়ে বসলো। ঝাঁকুনিতে বারবার একদিকে হেলে যাচ্ছে ও। নিমেষেই অনুভব করলো তুর্য একটা হাত পিছন দিয়ে নিয়ে ওর পাশে রাখলো। বাহুতে নয়, রিকশায় বেঁধে ফেলেছে ওকে বন্ধনে। এই বন্ধনে স্পর্শ নেই, হাতটা ওর গায়ে অবধি লাগছে না। বুকে তরু তরু শব্দ হচ্ছে ক্রমাগত। চোখ বুজে ফেলল সে। গড়িয়ে গেল এক ফোঁটা নোনতা তপ্ত জল। এমন করে কেউ খেয়াল রাখেনি কখনো। রাতের বিশুদ্ধ সমীরণ গায়ে এসে বাড়ি দিচ্ছে। তুর্য সাবলীল কণ্ঠে বলে উঠল, রিস্ক নিতে পারবো না, পরে জেলের ভাত খেতে হবে। শ্রেয়া নিশ্চুপ, বলবে না কিছু। অজান্তেই হোক যেভাবেই হোক, স্বামী নামক মানুষটার যত্ন তো মিলছে। জীবনে না পাওয়ার মধ্যে এটা অনেক বড় এক পাওয়া। 20 মিনিটের পথ পাড়ি দিয়ে রিক্সা এসে থামলো বিল্ডিংয়ের সামনে। শ্রেয়া ভাড়া দিতে চাইলে অগ্নি দৃষ্টিতে তাকালো তুর্য। তাৎক্ষণিক চুপসে গেল সে। তুর্য ভাড়া মিটিয়ে হাঁটা ধরলো ওকে রেখে। অকস্মাৎ হাঁটার গতি থামিয়ে বলে, আমাদের যাত্রাটা দীর্ঘ হতো যদি পুরনো পথটা ছেড়ে না দিতে।
বুকের ধুকপুকানি বেড়ে গেল শ্রেয়ার। কি বলে গেল এটা তুর্য? ফ্ল্যাটে ঢুকে দরজা লাগিয়ে বিছানায় পড়ে রইল। মিনিট মিনিট করে আধা ঘন্টা অতিবাহিত হয়। চোখ লেগে আসে। কলিং বেলের আওয়াজে হুড়মুড়িয়ে উঠে বসল। দরজা মেলতেই দেখে তুর্য। ইতিমধ্যেই স্নান সেরে ফেলেছে সে। ছোট ছোট চুলগুলো ভেজা, মুখটা স্নিগ্ধ। শ্রেয়ার হৃদস্পন্দন থমকে গেল ক্ষীণ সময়ের নিমিত্তে। কণ্ঠে কম্পন। কিছু লাগবে স্যার? তোমাকে লাগবে। তুর্য নির্লিপ্ত নির্বিকার। শ্রেয়ার স্পন্দনের গতি তড়িৎ বেগে বাড়তে আরম্ভ করে। থামানোর জো নেই। আমতা আমতা করে জিজ্ঞেস করলো। কি বলছেন? বিরক্ত হলো তুর্য। বলল, তোমাকে লাগবে। একটু খিচুড়ি রান্না করে দিতে পারবে? ভীষণ ইচ্ছে করছে খেতে। আমি পারি না। পরে মনে পড়ে যায় এখানে আমার পরিচিত বলতে প্রিয় ও তার ফ্রেন্ড আছে। আর প্রিয়র ফ্রেন্ড মানে আমার এতটুকু বলেই তুর্য থেমে ক্লান্তির নিঃশ্বাস ছাড়ে। উল্টো দিকে দম আটকে যায় শ্রেয়ার। তুর্য কি সব জেনে গেল? নিশ্চয়ই ওকে ঘৃণা করবে। শ্বাস রোধ হয়ে আসছে ওর। মাথাটা ছিমছিম করছে। তুর্য কপালে ভাঁজ ফেলে অর্ধ সমাপ্ত শব্দটা উচ্চারণ করে। বেআইন। তুর্যকে রেখে দৌড়ে চলে গেল শ্রেয়া। রুমে এসে মুখে হাত চেপে কাঁদল কতক্ষণ, কয়েক মিনিট। ফিরে আসে মাথায় ওড়না সমেত, মুখ ধুইয়ে এসেছে। দরজা লাগিয়ে তুর্যকে বলল। চলুন স্যার। রান্নাঘরে এসে শ্রেয়া যত দ্রুত পারছে সব করার চেষ্টা করছে। তুর্যকে তখন চেয়েও না করতে পারেনি। শত হোক মানুষটা ওর স্বামী। হঠাৎ কানে মোবাইলের শব্দ ভেসে আসলো। চেয়ে দেখে তুর্য মোবাইলটা এখানে ফেলে চলে গিয়েছে। ড্রয়িং রুমে হয়তো। সেখান থেকে টিভির আওয়াজও আসছে। শ্রেয়া মোবাইলটার কাছে এলো। মা দেখেই কয়েক পা পিছিয়ে গেল ও। ধরবে না, তুর্য কেউ ডাকবে না, পড়ে থাকুক। এই মহিলাকে এখন ভীষণ ভয় পাই ও। তুর্য নিজেই ড্রয়িং রুম থেকে উঠে এলো। মোবাইলটা হাতে নিয়ে শ্রেয়ার দিকে চেয়ে রিসিভ করে। কণ্ঠে গম্ভীরতা এঁটে বলল। বলো। ওপাশ থেকে মেহরিমার অশ্রুসিক্ত কণ্ঠ। এভাবে চলে গেলি তুই? আমি তোর জন্মদাত্রী মা তোর্য। তোর খারাপ চাই আমি? ভালো চাওয়া অন্যায়? এতটুকুই তো চাই, অহমিকাকে বিয়ে করে সুখের সংসার কর, অগোছালো জীবনটা সাজা। আগেও তুই বাড়ির বাহিরে থাকতি, যেখানে মন চায় অ্যাডভেঞ্চারে চলে যেতি। এখনো চাকরির দোহাই দিয়ে দূরে চলে গেলি। মানুষের একটাই হৃৎপিণ্ড হয় মা, সেখানে একজনকে জায়গা দেওয়া যায়। যদি তুমি আমাকে তা দ্বিখণ্ডিত করে দুজনকে জায়গা দিতে বলো, তাহলে আমার মরণ নিশ্চিত। রোষপূর্ণ কণ্ঠে কথাটা বলে মোবাইলটা হাতে চেপে ধরে দ্রুত বেগে রান্নাঘর ছাড়ল তুর্য। শ্রেয়ার চোখ গড়িয়ে অবাধে জল নেমে যাচ্ছে। তার স্বামী অন্য কাউকে ভালোবাসে। শ্রেয়া খিচুড়ি রেঁধে রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলো। একে তো লং জার্নি করেছে, তার উপর গরমে ঘেমে নাজেহাল অবস্থা। নিজের তপ্ত নিঃশ্বাসে নিজেই বিরক্ত। ড্রয়িং রুমে এসে দেখল তুর্য সোফায় মাথা এলিয়ে বলিষ্ঠ পেশিবহুল দুটো হাত দুদিকে প্রসারিত করে চোখ বুজে আছে। হুট করেই বুকে ঢিপ ঢিপ করতে শুরু করলো। সেই শব্দ নিস্তব্ধতায় কানে এসে প্রবেশ করছে অনায়াসে। শ্রেয়া ভাবল নিঃশব্দে চলে যাবে। নিজের বুকের ধুকপুকানিতেও ও নিজেই বিরক্ত। আর রুমে উপস্থিত অপর মানুষটা শুনলে লজ্জায় মুখ দেখানো দায়ী হয়ে পড়বে। তার চেয়ে ভালো চলে যাওয়া, নীরবে নিশ্চুপে। তবে তুর্যকে ক্রস করে যেতে হবে। টের পেয়ে গেলে সেসব ভেবে ধীরে ধীরে পা বাড়ালো শ্রেয়া। যখনই তুর্যের সামনে দিয়ে যেতে নিল, কিছু একটায় পা বেঁধে দেহ নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে পড়তে নেয়। ভয়ে চোখ খিচে ফেলল। মুহূর্তেই সেকেন্ডেই শিরশির করে উঠে সমস্ত কায়া বদন। অনুভব করল পেটে হাতের স্পর্শ, গাঢ় ছোঁয়া। আখির চোখল খুলে দেখার পূর্বেই সেই ছোঁয়া আরও গভীরে রূপ নেয়। একটা সময় টান দিয়ে সোজা করে দাঁড় করিয়ে দেয় ওকে। কানে আসে তীক্ষ্ণ কণ্ঠস্বর। তুমি ছোটবেলায় ঠিকঠাক হাঁটা শিখতে পারোনি, যখন তখন পড়ে যাও, আর আমার সামনেই নাকি আমার স্পর্শ পাওয়ার ধান্দা? শ্রবণ নালীতে সীসা ঢাললেও হয়তো একটা ছ্যাদ করে উঠত না, যতটা করেছে গম্ভীর তীর্যক কণ্ঠখানা।
শ্রেয়া চক্ষু মেলে নিচের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বোঝার চেষ্টা করছে কিসের সাথে পা লেগে পড়তে নিয়েছিল, কিন্তু ও নির্বাক, স্তব্ধ, কোথাও কিচ্ছু নেই। পুরো মেঝে সাদা ফকফকা, একটা ময়লা পর্যন্ত নেই। শ্রেয়ার ইচ্ছে হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস এনে ঝুঁকে ঝুঁকে চেক করতে। অদৃশ্য ময়লার সঙ্গে ওর পায়ের অমিলন হয়ে পড়ে যাওয়ায় সেই কাণ্ড কারখানাটা ঘটে থাকে। নিজের বোকামি ভাবনায় সে নিজেই বিস্মিত, কিন্তু এখন কি করে তুর্যের ভুল ধারণা ভাঙবে? লজ্জায় দৃষ্টি নুইয়ে যাচ্ছে বারবার, অসহায় অনুভব হচ্ছে। বেঁধে যাওয়ার উৎপত্তিটার সন্ধান পেলে হয়তো দেখিয়ে বলতে পারতো, স্যার আমি ইচ্ছে করে পড়ে যাওয়ার নাটক সাজাই না, আপনার স্পর্শ পাওয়ার ধান্দাও খুঁজি না। অকস্মাৎ শ্রেয়ার মাথায় খেলে গেল তুর্য এমন করেনি তো, মানে সামনে পা দিয়ে না, সে কেন এমন করতে যাবে? কি লাভ? অহেতুক ভাবনা বাদ দিয়ে ও নতমস্তকে ধীর স্থির ভঙ্গিতে বলে উঠল, স্যার খিচুড়ি রান্না শেষ, বাসায় যাব আমি। তুর্য পুনরায় সোফায় বসে পায়ের উপর পা উঠিয়ে দিল। 3/4 প্যান্ট পরার তরুণ, পায়ের অর্ধাংশ উন্মুক্ত, ঘন কালো পশমগুলো স্পষ্টত বিশদ। শ্রেয়ার গলা শুকিয়ে কাঠ, অশ্বনীর ন্যায় কম্পন বক্ষস্থল জুড়ে। ফাঁকা ঢোক গিলে আবারও বলল, সরি স্যার। তুর্য কপাল কুঁচকে তাকালো, ফিচেল স্বরে বলে উঠল, আমার কথার উত্তর দাওনি, সত্যি কি ধরে নিব আমার ছোঁয়া পাওয়ার আশায় তৃষ্ণার্ত তুমি, তাই সুযোগ খুঁজো? বেহায়া অসভ্য ঠোঁটকাটা লোক। শ্রেয়া এগুলো বলতে চেয়েও বলল না, মুখে প্রতিবাদ করে বলল, আপনি বাজে বকছেন স্যার, দুর্ঘটনা কেউ ইচ্ছে করে ঘটায় না। তুর্য উঠে দাঁড়ালো, এক হাতের দূরত্ব ঘুচিয়ে দিল নিমেষেই। কিঞ্চিত মাত্র দূরত্ব বজায় রাখল না। ঘটনার আকস্মিকতায় শ্রেয়া বাকরুদ্ধ বনে যায়। পিছুতে নিলে তুর্য এগিয়ে আসে আরও, ঝুঁকে পড়ে ওর দিকে। শ্রেয়ার বক্ষ স্পন্দন বেড়ে অবস্থা বেগতিক, তোলপাড় হচ্ছে সমস্ত অভ্যন্তরে। অনুভূতিরা চিৎকার করে জানান দিচ্ছে, বাসর রাতের পর আজ তোর বর তোর এতটা কাছে এলো স্বইচ্ছায়। শ্রেয়া ঘাড়ে গলায় তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে, দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস মুক্তি লাভ করছে শ্বাসনালী হতে। তুর্য কানের কাছে মুখ এনে ঠোঁট দুটো নাড়ল ক্ষীণ, ম্লান হেসে বলল, পেটে কি তুলে আছে? এত কোমল কেন? নেশাতুর কণ্ঠে উন্মাদ হয়ে পড়ে শ্রেয়া, কিন্তু সেই মাতাল করা অনুভূতি পরিণত হয় লজ্জায়। কাপা কণ্ঠে তেজের অস্তিত্ব ঢেলে প্রশ্ন করে উঠল, কি? খিচুড়ি কি এমনি খাবো? দুটো ডিম ভাজি করে দাও না শ্রেয়সী। কি নিঃসংকোচ আবদার, মায়াময় পূর্ণ বাক্য। শ্রেয়া নিজেকে আর ধরে রাখতে পারল না, আর চোখে চাইল তুর্যের দিকে। তখনও ওর কানের কাছে ঝুঁকে আছে তুর্য। সরে গেল ও, বলল, করে দিচ্ছি স্যার। স্মিত হাসল তুর্য, ঠান্ডা কণ্ঠে বলল, গুড বেআইন, স্বামীর বাধ্যগত বউ তুমি। শ্রেয়া বড় বড় নেত্রে চাইতেই তুর্য রুমে যেতে যেতে বলল, সারা জীবন কুমারী থাকবে নাকি? এবার বোধ হয় তোমার কুমারিত্ব হারানোর সময় ঘনিয়ে এলো, তালিকা থেকে নাম কাটা পড়বে শিগগির। বুকে হাত দিয়ে ধপ করে সোফায় বসে পড়ল শ্রেয়া। কি সব বলে গেল তুর্য, মাথা ভো ভো করে ঘুরছে। দুই গালের উত্তপ্ততা অনুভব করতে পারছে। লাল হয়ে উঠেছে বুঝি, কিন্তু ভেতরটা ক্ষত হচ্ছে। তুর্য বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য একটা মেয়ের সাথে এমন বিহেভ করছে। সে তো জানেই না শ্রেয়া তার বউ। শ্রেয়ার নেত্র কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ছে, এক নিদারুণ যন্ত্রণা হচ্ছে। ভালোবাসার মানুষটার সান্নিধ্য আসার প্রদীপ নিভিয়ে দিচ্ছে চিরতরে। তুর্য কখনোই জানবে না ওই এতিম মেয়েটার স্বামী। তা ভেবে শ্রেয়ার নিজেকে শেষ করে দেওয়ার স্পৃহা জাগছে। মন চাইছে ধরে বেঁধে আবারও তাকে পাগল বানিয়ে দিতে, বলতে, থামুন আপনি পাগল, সুস্থ হলেই তো আপনি অন্য কারোর। এই যে এমনিতেই আমার সাথে ঢলে পড়ছেন, কাছাকাছি আসছেন। আপনি কি জানেন আপনি বিবাহিত ছেলে? অন্যায় করছেন বউয়ের সাথে, ভারী অন্যায়। নিজের উপর নিজের হিংসা হচ্ছে স্যার। সৌভাগ্য হবে না কখনো আপনার প্রশস্ত বুকে মাথা ঠেকানোর। আপনার হৃদয়ের সাথে আমার হৃদয়ের সন্ধিটা হলো না আর। অনুতপ্ততার বেড়াজালে হেরে যাই স্বয়ং। আকবারিয়ে বলতে গেলে যে আপনি আমার দিকে ঘৃণার আঙুল তুলে বলবেন, কেন চলে গেলে? থাকতে পারতে না? তুমি নিজের স্বার্থটা বুঝলে?
এসব ভাবতে ভাবতে শ্রেয়ার চোখের মণিকোঠা হতে টপ টপ করে জল পড়তে লাগলো, কিন্তু খেয়ালই করলো না সেই জল মেঝে না ছুঁয়ে কপাল বেয়ে জমে যাচ্ছে কারো আজলাই। অনেকখানি নোনতা জল জমেছে, এবার থেমে যাও কাঁদুনে কন্যা। অকস্মাৎ চেনা গম্ভীর স্বর কর্ণপাত হতেই শ্রেয়া চকিতে মাথা তুলে তাকালো। একগুচ্ছ রক্ত জমেছে যেন মেয়েটার ফর্সা চেহারায়। ঠোঁট দুটো কাঁপছে ক্ষণে ক্ষণে, দেহ কেঁপে উঠল ঈষৎ। জড়িয়ে যাওয়া অশ্রুসিক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি? তোমার জামাই মরে গিয়েছে? বিরক্তি ভরা কণ্ঠে পাল্টা প্রশ্ন ছুড়ে দেয় তুর্য। শ্রেয়ার অধর যুগল কিঞ্চিত ফাঁক হতেই বাধা দিয়ে বলল, জানি। এখন বলবে আমার তো জামাই নেই স্যার, আমি আনম্যারিড, তাই তো? শ্রেয়া কি বলবে ঠাউর করতে পারছে না, কিন্তু এখন যদি বলে সে বিবাহিত তাহলে হাজারটা প্রশ্ন করবে তুর্য। তার চেয়ে ঢের ভালো একটা মিথ্যা। মলিন নিষ্প্রভ স্বরে বুকে পাথর বেঁধে উত্তর দেয়। জি। তুর্য হেসে উঠে দাঁড়ালো, পাকা হেসে বলতে লাগলো, আজকালকার মেয়েরা জামাই বয়ফ্রেন্ড থাকতেও নিজেদেরকে সিঙ্গেল দাবি করতে ঘাবড়ায় না। আসলেই মানুষের সব কিছুতে বেশি বেশি। শ্রেয়া ভয়ার্থ দৃষ্টিতে তাকালো এক লহমায়। ওকে অবাক করে দিয়ে তুর্য গলার স্বর পরিবর্তন করে ফেলল। কণ্ঠে এখন আর ঠাট্টার চিহ্ন নেই। চিরাচরিত গম্ভীর স্বরে ফিরে এসে বলল, আমি ডিম ভেজে ফেলবো, তুমি গিয়ে ফ্রেশ হয়ে এসো, আমার সাথে খাবে। কিন্তু স্যার। প্লিজ লিভ, ফ্রেশ হয়ে এসো, অপেক্ষা করব। কিন্তু আমার খিচুড়ি ঠান্ডা হলে তোমায় গরম করতে সময় নিব না। তুমি কি চাও তোমার তুলোর মতো দেহ মোমের ন্যায় গলে গলে পড়ুক? না চাইলে যাও, রান্না করলে তুমি একা একা খেয়ে পেটে অসুখ বাঁধাতে চাই না। দৃষ্টি বলেও একটা কথা আছে। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 10:20 ঘরে। এত বেলা পর্যন্ত কোনো কালে ঘুমায়নি শ্রেয়া। হয়তো গতকাল সারা দিন রাত যে ধকল গিয়েছে তাতে শরীর দুর্বলতা বিষণ্ণতায় মুষড়ে পড়েছিল। তড়িঘড়ি করে গোসল সেরে তৈরি হয়ে নিল। চুল থেকে পানি ছড়ে ভিজিয়ে দিচ্ছে পিঠের অংশ, কোমর ভিজে জবজবে হয়ে যাচ্ছে জামাটা। যেহেতু কালো পড়েছে তাই শ্রেয়া আর মাথা ঘামালো না, ভেজা চুলগুলো বাঁধল না। খোলা রেখে পিঠ চড়িয়ে বড়সড় একটা ঘুমটা টেনে নিল ওড়না দ্বারা। ব্যাগ সমেত বেরিয়ে এসে দরজায় তালা লাগিয়ে আনমনে তাকালো পাশের দরজার দিকে। মস্ত বড় এক তালা ঝুলছে। তার মানে তুর্য কি চলে গেল ভার্সিটিতে? এই ছেলে রাতে ওকে সেই রকম নাস্তানাবুদ করে ছেড়েছে, খাটিয়েছে ইচ্ছে মতন, এমনকি খাওয়া শেষে প্লেটগুলো পর্যন্ত ধুয়ে দিতে হয়েছে। তার অবশ্য খারাপ লাগেনি। হোক না সম্পর্কটা গোপন, তবুও মনে হচ্ছিল তুর্যের সব কিছুর উপর কেবল ওর অধিকার, একমাত্রই ওর। শ্রেয়া অতি সন্তর্পণে একটা নিঃশ্বাস ছেড়ে ভার্সিটির পথে পা বাড়ায়। আজও রিকশায় উঠেছে, তবে পার্থক্য পাশে সেই মানুষটা নেই। হৃদয় বড্ড বেহায়া এক অঙ্গ। কি সাবধানে মানুষের জীবন নিয়ে খেলে। এই যে ওর এত বছরের সকল শক্তি চুষে নিচ্ছে, মনের শক্তি। মাত্র কয়েকদিনের ব্যবধানেই তুর্যের নিকটে থাকতে থাকতে শ্রেয়া এখন ভেতরে ভেতরে ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমাদের কিছু ভুলের জন্যই হয়তো আমরা ফিরে যাওয়ার পথ হারিয়ে বসি। সুযোগ পাই ঠেলে দিয়ে মরীচিকার জীবনটাকে স্বর্ণ ভেবে উপভোগ করতে থাকি, কিন্তু একটা সময় ভ্রম ভেঙে গুড়িয়ে যায়, সব কিছু থাকে হাতের নাগালের বাইরে। ভাড়া মিটিয়ে শ্রেয়া ভার্সিটির ভেতরে চলে এলো। 11টায় ক্লাস, তাও তুর্যের। তাই দমটা হাতে নিয়ে এক প্রকার দৌড়ে আসলো ক্লাসের সামনে। বড় বড় নিঃশ্বাস ফেলতে শুরু করলো দরজায় দাঁড়িয়ে। পাশ দিয়ে তুর্য ক্লাসে ঢুকতেই তার টনক নড়ল। দ্রুত এসে বসলো একটা বেঞ্চে। বসে পলকহীন চেয়ে রইল তুর্যের দিকে। শ্রেয়ার আজ নিজেকে বেহায়া বেহায়া লাগছে। হঠাৎ করে অনুভূতিদের কাছে মস্তিষ্ক পরাজিত হয়ে পড়ে। নিষ্পলক চেয়ে চেয়ে শেষ করে সম্পূর্ণ ক্লাস। তন্মধ্যে তুর্য একটা বারও তাকায়নি। কি ভাবলেশীন ছিল লোকটা। শ্রেয়া বিড়বিড় করে আওড়ালো, জামাইকে দেখার মধ্যে এত পরিতৃপ্ততা, এই তৃপ্ত মুহূর্ত আমার কপালে কতকাল থাকবে? সাথে সাথে মেহরিমা চৌধুরীর কথা মনে পড়ে গেল। তুর্যের জীবনে তো অন্য নারী আসবে, অহমিকা নামের কোনো এক সুন্দরী রমণী। শ্রেয়া নিজেও সাই দেয়। তুর্যকে অহমিকা ডিস্টার্ব করে কারণ সে পাশে থেকেছে। এসব ভাবতে ভাবতে মাঠের দিকটাই আসলো।
পানিপুরি দেখে সেদিকে এগিয়ে গিয়েও মন পরিবর্তন করে চলে যাবে বলে ঠিক করে। প্রিয় নেই, আর একা একা কার ভালো লাগে খেতে? ফুচকা, পানিপুরি এসব খাওয়ার জন্যে হলেও একজন সঙ্গীর প্রয়োজন হয়। কয়েকবার সামনে আগাতেই আপনা আপনি থমকে গেল, কণ্ঠরোধ হয়ে এলো, ভারী হলো পা জোড়া। সামনের মানুষটা এতদিন পর কোত্থেকে এসে হাজির হলো বুঝতে পারছে না। নিজেকে সংবরণ করে মানুষটার উদ্দেশ্যে বলে উঠল, পথ রোধ করে দাঁড়ালেন কেন আবাস ভাই? সরে দাঁড়ান। দাঁড়াবো না। আর সাথেরটা কই? গত কয়দিন কই ছিলা? ট্যুর দিতে গেলাম আর অমনি গায়েব। ভয় পাচ্ছ আমাকে? অবশ্য সিনিয়রদের ভয় পাওয়াই উচিত। শ্রেয়ার মুখভঙ্গি কঠিন হলো, ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করে শক্তপোক্ত কণ্ঠে বলল, মেজাজ তুঙ্গে উঠে গেল আভাসের। চক্ষুদ্বয় লাল বর্ণে ছেয়ে গেছে। এই ভার্সিটিতে কম বেশি সুনাম আছে তার, মেয়েদের পটানোর সুনাম। কিন্তু এই মেয়ের পিছনে 3 বছর ঘুরেও পাত্তা পাচ্ছে না। আজ একটা বিহিত করেই ছাড়বে। এগিয়ে গিয়ে হাত ধরে চাইলে শ্রেয়া সরে গেল পিছনের দিকে। পাশে কারো উপস্থিতি টের পেল। চেয়ে দেখল তুর্য দাঁড়িয়ে আছে একদম স্বাভাবিক ভঙ্গিতে, তবে কপালের শিরা উপশিরা ভেসে উঠেছে। শ্রেয়ার দিকে না তাকিয়ে শার্টের হাতা গোটাতে গোটাতে আভাসের দিকে দৃষ্টি জ্ঞাপন করল। সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বলল, পেশাই লেকচারার, পেশাটা খুবই সম্মানের, তাই ক্যাম্পাসে দাঁড়িয়ে এটার অসম্মান করতে চাইছি না। বাহিরে চলো, নয়তো মেয়েদের বিরক্ত করা, অনুমতি ব্যতীত স্পর্শ এসব ছেড়ে দাও। তাহলে আপনিও ছেড়ে দিন। না স্যার, মেয়েদের জন্য মায়া দেখানো। শ্রেয়ার সাথে তো আমি ভালোভাবেই কথা বলছিলাম। তাছাড়া গার্লফ্রেন্ড রাগ করে ক্ষিপ্ত হওয়াটা স্বাভাবিক না? ও আমার গার্লফ্রেন্ড, রাগ করেছে তাই মানানোর চেষ্টা করছি। আভাসের কথা শুনে শ্রেয়া চমকালো। চমকিত নয়নচোরা মেলে তুর্যের কাছে নিজের হয়ে সাফাই দিতে নিলে তুর্য থামিয়ে দিয়ে বলল, জানো আভাস, আমি কিন্তু কয়েক বছর পাগল ছিলাম, ভালোই এক্সপিরিয়েন্স আছে পাগলামির। আবার যদি সেই পাগলামো শুরু করি, সামনের মানুষটা কে তা ভুলে যাব। তাছাড়া দিলে কি আর কম দিব বলো? না হলে পরে বউ পাবো না, বউ বলবে আমার গায়ে জোর কম, এমন ছেলে দিয়ে পোষাবে না, তার রিজেক্ট হয়ে যাব। তাই আমি নিজের ভবিষ্যৎ নিয়ে রিস্ক নিতে চাই না। বউয়ের পছন্দসই হতে হবে তো। শ্রেয়া, আভাস উপস্থিত আরও 3-4 জন থতমত খেয়ে চেয়ে আছে। এই লোক থ্রেট দিচ্ছে নাকি বিটলামি করছে? বাকিরা ছেলে বলে মানানসই, কিন্তু শ্রেয়ার কান লজ্জায় গরম হয়ে উঠেছে। 1 মিনিট কি 1 সেকেন্ডও স্থির হতে পারল না সেই জায়গায়। তুর্য আভাসকে মাইন্ড ইট বলে শ্রেয়াকে পিছু ডাকলো। দাঁড়াও। একজন বাধ্য ছাত্রীর ন্যায় দাঁড়িয়ে গেল সে। আদেশের সুরে গম্ভীর কণ্ঠে বলল তুর্য। সোজা পানিপুরি বিক্রি করা চাচার কাছে যাও। শ্রেয়া ঘাড় বাঁকিয়ে বলে, কেন স্যার? পানিপুরি খেতে। আমি খাওয়াবো। আপনি? আমি আবার স্যার হয়ে ছাত্রীর সাথে পানিপুরি শেয়ার করা যাবে না, তবে খুশিতে ট্রিট দিতেই পারি। কিসের ট্রিট? শ্রেয়ার ভয় ভয় কণ্ঠ। তুর্য পাশের একটা বেঞ্চে বসলো আয়েশি ভঙ্গিতে। অনেকেরই নজর তার দিকে নিবদ্ধ। শ্রেয়াও দাঁড়িয়ে থাকতে পারছে না, উসখুস করছে। সেটা আন্দাজ করতে পেরে বলল, এখানে বসলাম, খেয়ে আসো। কিসের ট্রিট সময় হলে বুঝবে। আর হ্যাঁ, খেয়ে ফেসবুকে একটা পোস্ট দিবে কিন্তু, ট্রিট ফ্রম তুর্য বেআই। শ্রেয়া বেয়াক্কেল হয়ে গেল নিমেষেই। মন বলল, পাগলের এক্সপেরিয়েন্স হয়েছে বললে ভুল। আপনি এখনো পাগল। আগে ছিলেন হিংস্র, আর এখন কেমন কি জানি। কর্মকাণ্ড বুঝে নাম দিব। টানা 10 প্লেট পানিপুরি সাবার করে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম শ্রেয়ার। মাথা ভন ভন করছে। ঝালে মুখশ্রী, চক্ষু লালচে রঙের আস্তরণে ঢেকে গেছে। চোখের সামনে সব কিছু যেন আবছা আবছা অন্ধকার। ঝাল খাওয়াই সে অভ্যস্ত, তবুও আজ ঠিক হজম হচ্ছে না। অনেক কষ্টে 2 ঠোঁট নাড়িয়ে বলল, আর খাবো না চাচা, বিল স্যার দিয়ে দিয়েছে। পানিপুরিওয়ালা ছেদন দাঁতগুলো দেখালেন। মোটা কণ্ঠস্বর তার। মা, স্যার দিয়ে গিয়েছেন 15 প্লেটের দাম। কইলো আপনারে যেন এত প্লেটই খাওয়াই। এখন আপনার যদি শরীর খারাপ লাগে আর খাওয়ার দরকার নেই, আমি বাহি টাকা দিয়ে দিতেছি, আপনি স্যারে দিয়ে দিয়েন।
শ্রেয়া হালকা গোলাপি বর্ণের দুই অধর একত্রে চেপে ধরল। ফুস করে একটা সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, টাকাটা রেখে দিন চাচা, ওনার টাকার অভাব নেই। না মা, কি কও? আচ্ছা, আমি স্যারের কাছে দিমুনে। আপনি রেখে দিন, আপনার স্যারের টাকায় আমারও একটা হক আছে। আমি বলছি মানে রেখে দিন, আসি। পানিপুরিওয়ালা লোকটা শ্রেয়ার কথার আগা মাথা বুঝল কিনা কে জানে, তবে আজ তুর্চির উপর অধিকার খাটানোর বিষয়টা ভাবতেই শ্রেয়ার ভীষণ ভালো লাগছে। কিন্তু সে এতগুলো পানিপুরি কেন খাওয়ালো? আবার বিল টিল দিয়ে লাপাত্তা। গেল কোথায়? ক্লাস আছে বোধহয়। শ্রেয়া আজ আর একটা ক্লাসও না করার সিদ্ধান্ত নেই। প্রিয়বিহীন নিজেকে আরও এতিম লাগছে। মেয়েটা যে ওর জীবনের কতখানি জায়গা দখল করেছে তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। তুর্যের কর্মকাণ্ড প্রচণ্ড অদ্ভুত ঠেকছে ওর নিকট। পানিপুরি খাওয়াতে নিয়ে হঠাৎ বসা থেকে উঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, কম খাবে না? 10 প্লেটের কম যেন একেবারে না হয়। তুর্য ট্রিট দিতে কিপটেমি করে না, তুমি হবে সেটার উদাহরণ। ছোট্টখাট্ট হুমকি দিয়ে গায়েব। শ্রেয়া তখন বিস্ময়ে আকাশ পাহাড় সব ছুঁয়ে ফেলে। বাধ্যগত ছাত্রী বউয়ের ন্যায় খেতে থাকে বিরতিহীন। তাছাড়া পানিপুরি দূরে ঠেলে দেয় কে? গেট থেকে বেরিয়ে রাস্তার একপাশে দাঁড়াতেই একটা রিকশা সামনে এসে থামলো। ছোট্ট একটা ছেলে, বয়স 16-17 হবে হয়তো। গায়ের রং তামাটে, বোঝা সহজ যে রোদে পুড়ে এই হাল। কালো ওষ্ঠদ্বয় প্রসারিত করে হলদেটে দাঁত প্রদর্শন করে বলে, আব্বা যাইবেন? হ্যাঁ, কিন্তু একটু অপেক্ষা করো। আচ্ছা। পাশের দোকান থেকে একটা আধা লিটারের পানির বোতল কিনে আনলো শ্রেয়া। রিকশায় উঠে এক চুমুক করে সবটাই শেষ করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবুও ঝাল লাগছে না। বাসায় পৌঁছে না হয় একদম পানির ড্রামে ডুব দেওয়া যাবে। তাতে যদি ঝাল লেজ গুটিয়ে পালায়, আকস্মিক মনে পড়ে যায় প্রিয়র বিয়েতে কি দিবে। মেয়েটা তো ওকে পুরো জীবন দিয়ে দিতে রাজি। তাহলে শ্রেয়া কি দিলে খুশি হবেও? অনেক ভেবেও সমাধান মিলছে না। ভাবনার জগতে ঘুমন্ত অবস্থায় রিকশা এসে থামে বাসার সামনে। টেনে জাগিয়ে তুলে ওকে টিং টিং শব্দে। নেমে ব্যাগ থেকে পার্স বের করে ভাড়া দিতে নিলে ছেলেটা আবারও নিচের হলদেটে দাঁতগুলো দেখিয়ে বলে, আবার ভাড়া নিমু না, গেলাম, কাল আবার আসুননি। কথাটা বলে ছেলেটা একটা মিনিটও স্তম্ভিত ছিল না। প্যাডেল ঘুরিয়ে চলে গেল নিজ লক্ষ্য পূরণে। শ্রেয়া তখনও অবাকতার সমুদ্রের জলে ভাসছে। একই হলো, ভাড়া কেন নিল না? কাল কেন ওকে নিতে আসবে? প্রশ্নের অঢেল প্রশ্নের সৃষ্টি হচ্ছে মস্তিষ্কে। মুহূর্তেই গাড়ির হর্নের শব্দে কেঁপে উঠল শ্রেয়া। পাশে তাকিয়ে দেখে গাড়িতে চেনা মানুষটা। বিরক্ত ভঙ্গিতে বার কতক হর্ন বাজালো। শ্রেয়ার ইচ্ছে করছে পুরোটা গেট দেহ দ্বারা লুকিয়ে দাঁড়িয়ে থাকতে। চুল পরিমাণ জায়গাও যেন না মিলে যাওয়ার। কিন্তু আফসোস, তার চিকন শরীরে দিয়ে এই মস্ত বড় প্রবেশ দুয়ার কেন? অপ্রশস্ত গলিও বন্ধ হবে না। সঙ্গে অভিলাষ জাগছে অপলক দৃষ্টিতে চেয়ে কেবল এই গম্ভীর মুখ রকচটা মানুষটাকে আখিদয়ে বদ্ধ করতে। আচ্ছা, কখনো যদি তুর্য সত্যটা জেনে ফেলে, তাহলে শ্রেয়া ওর পায়ে ধরে বলবে ওকে যেন ঘৃণা না করে। দূর করে দিলে দিবে, তবুও ভালোবাসার মানুষটার ক্রোধের ঘৃণার বশীভূত হয়ে শ্বাস নিতে পারবে না সে। শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া থমকে যাবে মুহূর্তেই। মা বাবার পর এই লোকটাকেই প্রাণপণে ভালোবাসে। আগে বাসত না দেখে এখন বাসে দেখে, তবুও শব্দ একটাই, ভালোবাসি। কখনো এটা অতীত হবে না। ভালোবেসেছি বাস্তাম শব্দগুলোকে অতি নগণ্য মনে হয় তার। এগুলোর কোনো ভিত্তি নেই, কারণ ভালোবাসা কখনো অতীতে পড়ে থাকে না। সঠিক হলে ক্রমে ক্রমে বেড়ে চলে, মাতাল করা অনুভূতি জাগ্রত করে মন পাঁজরে। ম্যাডাম সরেন, স্যার গাড়ি ঢুকাইব। দারোয়ানের কর্কশ চেঁচানোর স্বরে শ্রেয়া একপাশে চেপে দাঁড়ালো। ভিতরে ঢুকলো না। নিজেকে উন্মাদ লাগছে। চক্ষু যুগল যেন বলছে, যতক্ষণ দেখা যায় সেই সুদর্শন যুবককে, ততক্ষণ তোর আখি পল্লব যেন নিমিলিত না হয়। চেয়ে চেয়ে বক্ষস্থলের যন্ত্রণা বারুক, তবুও সেই যন্ত্রণায় থাকবে এক রাশ স্বস্তি। কাছে না আসুক, অদৃশ্যভাবেই মিলিত হোক হৃদয়। ড্যাব ড্যাব চোখে চেয়ে রইল শ্রেয়া নিষ্পলক নির্নিমেষ।
তুর্য ওর দিকে ফিরে অব্দি তাকালো না। এই লোকের মতিগতি একটুও ঠাউর করতে সক্ষম হয় না ও। মস্তিষ্ক কেমন অচল হয়ে পড়ে, শূন্য শূন্য অনুভূত হয়, দিশেহারা লাগে নিজেকে। আজকাল এমনিতেই লাগে। যেদিন থেকে তুর্য নামক সুঠামদেহী পুরুষের আগমন ঘটেছে ঠুনকো এই জীবনে দ্বিতীয়বার পুনরায়, এখন কথা হলো গাড়ি আসলো কোথা থেকে। ঢাকা হতে আসার সময় তো বাসে এসেছিল, পরক্ষণেই ভাবলো বড়লোকের কি অভাব পড়ে নাকি। আর দাঁড়িয়ে না থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল শ্রেয়া। উঠতেই চোখ অক্ষি কোটর ছাড়বে ছাড়বে ভাব। তুর্য নিজের ফ্ল্যাটের দরজার সামনে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। ফর্সা মুখে গম্ভীরতার একটুখানিও অভাব নেই, এমনকি দৃষ্টি অবিচল তীক্ষ্ণ। শ্রেয়া ভরকে গেলেও নিজেকে সংযত করে তালা খুলতে চাবি ঘোরাতে নিলে থরথর করে কেঁপে উঠল তুর্যের দৈবাত কথায়। হাত থেমে যায়, ফিরে তাকায়, আনত স্বরে প্রত্যুত্তর করে, জি স্যার। তুর্য নিজের হাতের পলিথিনটা শ্রেয়ার দিকে এগিয়ে দিয়ে ইশারা করলো ধরতে। বিনা বিলম্বে শ্রেয়া হাতে নিয়ে বলল, এটাতে আইসক্রিম প্রিয়র জন্য। মন চাইলে তুমি খেতে পারো, প্রিয় আস্তে আস্তে গলে নষ্ট হয়ে যাবে। আমার টাকা অনেক পরিশ্রমের। আসার সময় মনে হলো মেয়েটা তো অনেক আইসক্রিম প্রেমী, মাথায় একবারও এলো না যে ও তো ঢাকায়। এখন এনে ফ্যাসাদে পড়ে গেলাম। আমি এসব খাই না। এখন তুমি আমার টাকাটা পুষিয়ে দিও কেমন, প্রিয়র বান্ধবী। কথাগুলো বলে চট করে বড় বড় পা ফেলে তুর্য ঢুকে পড়ে ভেতরে। শ্রেয়া একবার হাতের দিকে তাকাচ্ছে তো আবার দরজার দিকে। ঋণী ছিনি কণ্ঠে উচ্চারণ করল,